আচ্ছা, আজকের বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আমরা একটা গভীর আলোচনায় ডুব দিতে যাচ্ছি, এমন একটা বিষয় নিয়ে যা একই সঙ্গে ইতিহাস, রূপকথা আর আধুনিক বিজ্ঞানের একটা দারুণ মিশ্রণ। একদম ঠিক বলেছেন। আর এই আলোচনাটা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা দ্বারকা নিয়ে কথা বলছি, সেই প্রাচীন শহর, কৃষ্ণের পবিত্র নগরী। আমাদের কাছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর সামুদ্রিক খনন কাজের রিপোর্ট আছে, সাথে আছে মহাভারত আর হরিবংশের মতো মহাকাব্য। আর শতাব্দী প্রাচীন তীর্থযাত্রীদের ভ্রমণ বৃত্তান্তগুলোও কিন্তু আছে। এই সব কটি সূত্রকে এক জায়গায় করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রাচীন নগরী এতগুলো বিষয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ঠিক। তো ১৯৮০-র দশকের মাঝামাঝি দিকের একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রবল ঢেউয়ের ওপর ভাসছে সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদদের একটা ছোট নৌকা। হ্যাঁ, এস.আর. রাওয়ের সেই বিখ্যাত অভিযানের কথা বলছেন তো? একদম তাই। তাদের হাতে থাকা সোনার যন্ত্রের পর্দায় হঠাৎ করে এমন কিছু সংকেত ফুটে উঠল, যা পুরো বিশ্বের ইতিহাসকে নতুন করে ভাবার জায়গা তৈরি করে দিল। মানে সমুদ্রের প্রায় ১০০ ফুট গভীরে যেখানে শুধু বালি আর প্রবাল থাকার কথা, সেখানে যন্ত্রটি স্পষ্ট দেখাচ্ছে বিশাল সব পাথরের দেওয়াল। শুধু দেওয়াল না, নগরীর প্রবেশদ্বার আর পুরনো আমলের বিশাল বিশাল নোঙরের কাঠামো ছিল। এই আবিষ্কার সাধারণ কোনো নিমজ্জিত জাহাজের ধ্বংসাবশেষ ছিল না কিন্তু। ঠিক, বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগল, এটা কি সেই রূপকথার স্বর্ণনগরী, মানে মহাভারতে বর্ণিত কৃষ্ণের হারানো সাম্রাজ্য দ্বারকা? এই প্রশ্নটাই আজকের আলোচনার মূল ভিত্তি। তবে আলোচনাটা শুরু করার আগে এই শহরের নামটা নিয়ে একটু কথা বলা দরকার। দ্বারকা নামটার আসলে অর্থ কি? এই দ্বারকা বা সংস্কৃত শব্দ দ্বারাবতী নামের আক্ষরিক অর্থ হল বহু দরজা বিশিষ্ট শহর, মানে সহজ কথায় প্রবেশদ্বার। ভৌগোলিকভাবে তো এটা প্রাচীন ভারতের অন্যতম ব্যস্ত একটা সামুদ্রিক বন্দর ছিল, তাই না? হ্যাঁ, বাণিজ্যিকভাবে এটা একটা বড় প্রবেশদ্বার ছিল ঠিকই। তবে আমরা যদি তীর্থযাত্রীদের ভ্রমণ বৃত্তান্তগুলোর দিকে তাকাই, সেখানে এই প্রবেশদ্বার কথাটি সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রা পায়। মানে আধ্যাত্মিক দিক থেকে? একদম। আধ্যাত্মিক দর্শনে এই শহরটিকে মোক্ষ বা জন্মমৃত্যুর জাগতিক চক্র থেকে মুক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। বাহ, এটা বেশ গভীর একটা ধারণা। কিন্তু এই শহরটির জন্ম কিভাবে হলো? মানে মথুরা ছেড়ে হঠাৎ দ্বারকায় কেন? এর পেছনে কিন্তু নিছক কোনো ঐশ্বরিক লীলা ছিল না। আসলে ছিল অত্যন্ত বাস্তবসম্মত এবং জটিল এক ভূ-রাজনৈতিক কারণ। হুম, কংসকে হত্যার পরের ঘটনাগুলোর কথা বলছেন? ঠিক ধরেছেন। মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করার পর কৃষ্ণের জীবনে কিন্তু মোটেও শান্তি আসেনি। কংসের শ্বশুর ছিলেন মগধের অত্যন্ত পরাক্রমশালী রাজা জরাসন্ধ। হ্যাঁ, যিনি প্রতিশোধ নেওয়ার জন্য মথুরার উপর একের পর এক আক্রমণ শুরু করেন। মহাভারত বলছে তিনি মথুরায় মোট ১৭ বার আক্রমণ করেছিলেন। ১৭ বার আক্রমণের মানে বুঝতে পারছেন? মথুরার সাধারণ মানুষ, অর্থনীতি সবকিছু একটা দীর্ঘস্থায়ী অবরোধ আর যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রাচীন যুদ্ধের কৌশলগুলো খেয়াল করলে বিষয়টা আরও স্পষ্ট হয়। মথুরা তো চারদিক দিয়ে স্থলভাগ দিয়ে ঘেরা একটা শহর ছিল। হ্যাঁ, আর জরাসন্ধের মতো বিশাল সৈন্যবাহিনীর অধিকারীর জন্য বারবার সেটা অবরোধ করা খুব সহজ ছিল। কৃষ্ণ এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। মানে উনি জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করতে পারলেও দেখলেন এই ক্রমাগত যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবন চরম হুমকির মুখে পড়ছে। একদম তাই। আর একজন রাষ্ট্রনায়ক হিসেবে কৃষ্ণের পরিপক্কতা এখানেই ফুটে ওঠে। তিনি যুদ্ধজয়ের ব্যক্তিগত অহংকারের চেয়ে জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন স্থলবেষ্টিত মথুরায় থাকলে যাদবদের টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই তো? হ্যাঁ, তাই তিনি পুরো সম্প্রদায়কে এমন একটা জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন যেখানে শত্রুরা সহজে আক্রমণ করতে পারবে না। এই জায়গাটিতে কৃষ্ণের চরিত্রের রূপান্তর আমাকে খুব অবাক করে। মানে ধরুন, আমরা যদি তার বৃন্দাবনের জীবনের দিকে তাকাই, সেখানে তিনি একজন মুক্তমনা রাখাল বালক। বাঁশি বাজাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কোনো দায়বদ্ধতা নেই। হ্যাঁ, বিষয়টা অনেকটা আধুনিক যুগের একজন ছন্নছাড়া ক্রিয়েটিভ স্টার্টআপ ফাউন্ডারের মতো, যে শুধু নিজের আনন্দে কাজ করে। হা, দারুণ একটা উপমা। আর দ্বারকায় গিয়ে
মথুরা থেকে দ্বারকায় যাওয়ার পর সেই একই ব্যক্তি যেন একটা বিশাল মাল্টিন্যাশনাল কর্পোরেশনের অত্যন্ত কৌশলী এবং দায়িত্বশীল সিইও হয়ে উঠলেন। একদম ঠিক, যার হাতে এখন হাজারো মানুষের সুরক্ষা আর একটা আস্ত সাম্রাজ্যের ভার। বাঁশির জায়গা নিল সুদর্শন চক্র। যা মহাজাগতিক শৃঙ্খলা আর ন্যায়ের প্রতীক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এত বিশাল একটা সম্প্রদায়কে রাতারাতি সমুদ্র উপকূলে নিয়ে গিয়ে বসতি স্থাপন করানো কি আদৌ সম্ভব ছিল? পুরাণ আর আধুনিক নগর পরিকল্পনার একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা এখানে দেখতে পাই। হরিবংশ আর বিষ্ণু পুরাণে বলা আছে, কৃষ্ণ সমুদ্র দেবতার কাছ থেকে 12 যোজন জমি চেয়ে নিয়েছিলেন। আচ্ছা, সমুদ্র পিছিয়ে যায় আর স্থপতি বিশ্বকর্মার সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে এই রাজধানী নির্মিত হয়। হ্যাঁ, আর এই সমুদ্র থেকে জমি উদ্ধার করা বা ল্যান্ড রিক্লেমেশন কিন্তু আধুনিক যুগেও খুব পরিচিত একটা ধারণা। মানে নেদারল্যান্ডস বা সিঙ্গাপুর যেভাবে সমুদ্রের বুকে মাটি ফেলে নতুন শহর গড়ে তুলেছে সেটার কথা বলছেন? একদম তাই। প্রাচীন দ্বারকা নির্মাণের পেছনের ধারণাটিও অনেকটা সেরকম। এটা ছিল এক বিশাল সামুদ্রিক দুর্গ, যার চারদিকে ছিল দুর্ভেদ্য দেওয়াল, স্ফটিকের চূড়া, সুশৃঙ্খল চৌড়া রাস্তা আর উন্নত বন্দর। ঠিক। বৃন্দাবনের ঐশ্বরিক প্রেম আর তারুণ্যের বিপরীতে দ্বারকা ছিল দায়িত্ব, রাজনীতি আর ধর্মরক্ষার এক সুরক্ষিত দুর্গ। তবে এই সুরক্ষিত রাজধানী কেবল একটা রাজনৈতিক কেন্দ্র হিসেবে থেমে থাকেনি। আধুনিক যুগে আমরা দেখছি এই জায়গাটা হয়ে উঠেছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। হ্যাঁ, আমাদের সূত্রগুলোতে স্পষ্ট উল্লেখ আছে যে দ্বারকা একই সাথে 4 ধাম এবং সপ্তপুরীর অংশ। তীর্থযাত্রীদের সাধারণ পথ পরিক্রমাটা কিন্তু ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক দুই দিক থেকেই খুব সুনির্দিষ্টভাবে সাজানো। শুরুতেই তাদের যেতে হয় গোমতী ঘাটে, যেখানে গোমতী নদী আরব সাগরের সাথে মিশেছে। এই মোহনায় পুণ্য স্নান করার পর তারা মূল মন্দিরের দিকে এগোন। এই স্নান করার রীতিটা কি আসলে একটা মানসিক প্রস্তুতির অংশ? একদম। জলের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে মানুষ যখন জগৎ মন্দির বা দ্বারকাধীশ মন্দিরের দিকে এগিয়ে যায়, তখন দূর থেকেই এর বিশাল বেলে পাথরের চূড়া দেখতে পায়। 5 তলা বিশিষ্ট এই মন্দিরটি 72টি পিলারের উপর দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, এর শিল্পশৈলী অত্যন্ত সূক্ষ্ম আর রাজকীয়। এখানে কৃষ্ণকে আর বৃন্দাবনের সাধারণ রাখাল হিসেবে নয়, বরং দ্বারকাধীশ বা দ্বারকার রাজা হিসাবে আরাধনা করা হয়। তার পরনে থাকে রাজকীয় পোশাক, আর মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকা ওড়ে, যাকে ধ্বজা বলা হয়, সেটা তো দিনে কয়েকবার বদলানো হয় শুনেছি। হ্যাঁ, এক বিশেষ ঐতিহ্য মেনে বদলানো হয়। এটা শুধু একটা আচার নয়, এটা প্রমাণ করে যে রাজা হিসাবে কৃষ্ণ আজও তার প্রজাদের ওপর নজর রাখছেন। মন্দিরের এই রাজকীয় পরিবেশ থেকে বেরিয়ে তীর্থযাত্রীদের আরেকটা খুব অদ্ভুত শান্ত জায়গায় যেতে হয়। নৌকায় করে তারা পাড়ি দেন বেট গোয়ার্কা নামের ছোট্ট একটা দ্বীপে। মূল কোলাহল থেকে দূরে এই দ্বীপটিকে কৃষ্ণের আসল বাসভবন হিসেবে ধরা হয়, আর এই দ্বীপের সাথে জড়িয়ে আছে কৃষ্ণের বাল্যবন্ধু সুদামার গল্প। সেই অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সুদামা, যিনি রাজা বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন সামান্য কিছু চিড়ে উপহার নিয়ে। একদম। কৃষ্ণ তাকে পরম আদরে বরণ করে নেন। একজন তীর্থযাত্রীর জন্য এই বেট দ্বারকায় যাওয়ার আসল অর্থ হল ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে আসা। মানে ব্যক্তিগত ভক্তি আর বন্ধুত্বের কাছে আত্মসমর্পণ করা। ঠিক তাই। দ্বারকাধীশ মন্দিরে যে কৃষ্ণকে আমরা দেখি, তিনি এক পরাক্রমশালী রাজা, কিন্তু বেট দ্বারকায় গেলে মনে হয় যেন সেই রাজা সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। সুদামার গল্পটা এখানে একটা মনস্তাত্ত্বিক সেতু হিসেবে কাজ করে। এটা তীর্থযাত্রীদের মনে করিয়ে দেয় যে জাগতিক ঐশ্বর্য বা বিশাল মন্দিরই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র উপায় নয়, বরং অহংকারশূন্য ভক্তি আর সরলতাই হল মোক্ষের আসল চাবিকাঠি। ভক্তি আর ত্যাগের প্রসঙ্গে আমার মাথায় আরেকটা জায়গার কথা আসছে, রুক্মিণী দেবী মন্দির। মজার ব্যাপার হলো এই মন্দিরটা মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, একেবারে বিচ্ছিন্ন একটা জায়গায় অবস্থিত। সূত্রগুলোতে এর কারণ হিসাবে ঋষি দুর্বাসার একটা অভিশাপের কথা বলা আছে। হ্যাঁ, দুর্বাসা মুনি কৃষ্ণ আর রুক্মিণীকে আশীর্বাদ করতে রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত ছিল তাদের নিজেদেরই মুনির রথ টেনে নিয়ে যেতে হবে। আর পথে রুক্মিণী তৃষ্ণার্ত হয়ে পড়লে কৃষ্ণ মাটি থেকে জল বের করে আনেন। রুক্মিণী জল পান করেন ঠিকই, কিন্তু মুনিকে আগে নিবেদন করতে ভুলে যান।
আর দুর্বাসা মুনি একে অপমান হিসেবে ধরে নিয়ে তাদের আলাদা থাকার অভিশাপ দেন। আমার প্রশ্ন হল, স্বয়ং ঈশ্বর হয়েও কৃষ্ণ কেন এই অভিশাপ মেনে নিলেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রূপক আসলে। প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি আর সমাজ ব্যবস্থার দিকে তাকালে এই অভিশাপের আসল অর্থ বোঝা যায়। মানে? একজন শাসক হিসেবে কৃষ্ণের জন্য আইনের শাসন বজায় রাখাটা বেশি জরুরি ছিল। একদম। দুর্বাসা মুনি এখানে কোনো সাধারণ রাগী ঋষি নন, তিনি হলেন সেই সামাজিক আর আইনি কাঠামোর প্রতীক। রুকুমির ভুলটা সাধারণ মানুষের চোখে ছোট হতে পারে, কিন্তু আইনের চোখে এটা ছিল নিয়মভঙ্গ। ঠিক বলেছেন। কৃষ্ণ যদি নিজের ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে অভিশাপ খণ্ডন করতেন, তবে তার সমাজে এই বার্তা দিত যে ক্ষমতাবানদের জন্য নিয়ম আলাদা। তাই এই অভিশাপ মেনে নেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে আইনের ঊর্ধ্বে স্বয়ং ঈশ্বর বা রাজাও নন। রাজধর্ম পালনের জন্য ব্যক্তিগত জীবনের এই আত্মত্যাগ দ্বারকার তীর্থযাত্রীদের এক বিশাল নৈতিক শিক্ষা দেয়। এই ভৌগোলিক পথ, ইতিহাস আর নৈতিকতার পাঠ নিতে নিতে যখন কেউ দ্বারকায় হাঁটে, তখন শহরের বর্তমান পরিবেশটাও এক অদ্ভুত মাত্রা যোগ করে। বিশেষ করে সূর্যাস্তের সময় আরব সাগর থেকে আসার নোনতা হাওয়া, মন্দিরের ঘণ্টার আওয়াজ আর সন্ধ্যার আরতি এক গভীর প্রশান্তি তৈরি করে। জন্মাষ্টমীর মধ্যরাতে যখন পুরো শহর উৎসবের আলোয় সেজে ওঠে, বা হোলির সময় যখন রঙের খেলা চলে, তখন মনে হয় যেন এই পুরনো শহরটি আজও কৃষ্ণের উপস্থিতিতে স্পন্দিত হচ্ছে। এই যে প্রশান্তির কথা আমরা বলছি, এটা কিন্তু ভগবদ্গীতার মূল দর্শনের সাথে খুব গভীরভাবে যুক্ত। মানে নিষ্কাম কর্ম বা আসক্তিহীন কর্তব্যের কথা বলছেন? হ্যাঁ, দ্বারকা শহরটি যেন সেই দর্শনেরই এক বিশাল প্রতিরূপ। কৃষ্ণ এই শহর গড়েছিলেন, রাজনীতি করেছেন, কিন্তু কোনো কিছুর প্রতি তার মোহ ছিল না। চারপাশের কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবনের মধ্যে এই পবিত্র শহরটি অনেকটা হারিকেনের চোখের মতো, মানে আই অফ আ হারিকেন। বাইরে প্রবল ঝড়, কিন্তু ঠিক কেন্দ্রবিন্দুতে এক অদ্ভুত নিস্তব্ধ শান্তি বিরাজমান। দারুণ বলেছেন। তিনি জানতেন এই দেওয়াল, এই ঐশ্বর্য, ক্ষমতা সব কিছুই চরম ক্ষণস্থায়ী। আর আসক্তিহীনতার এই দর্শনটা সবচেয়ে বড় ধাক্কা দেয় তখন, যখন আমরা এই সুপরিকল্পিত নগরীর চূড়ান্ত পরিণতির দিকে তাকাই। মহাভারতের মুষল পর্বে সেই ভয়াবহ অধ্যায়ের বর্ণনা আছে, যে যাদব সম্প্রদায়কে বাঁচানোর জন্য কৃষ্ণ এত কষ্ট করলেন, তারাই সম্পদের অহংকারে নিজেদের মধ্যে লড়াই শুরু করে। মদ্যপান, পারিবারিক কলহ আর নৈতিক অবক্ষয়ের ফলে পুরো যাদবংশ ধ্বংস হয়ে যায়। এরপর কৃষ্ণের জীবনাবসান ঘটে। আর ঠিক তার পরপরই সমুদ্রের বিশাল ঢেউ এগিয়ে এসে পুরো দ্বারকা শহরটিকে চিরতরে গিলে খায়। এই ঘটনাটা প্রাচীন ভারতের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা। সমুদ্র এখানে একটা অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক প্রতীক হিসেবে কাজ করেছে, তাই না? একদম। যখন একটা সমাজ তার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলে, কেবল সম্পদ আর ক্ষমতাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন প্রকৃতি তার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কঠোর পদক্ষেপ নেয়। কৃষ্ণের প্রস্থানের পর দ্বারকা তার পবিত্রতা হারিয়েছিল। তাই যে সমুদ্র একদিন পিছিয়ে গিয়ে শহর গড়ার জায়গা করে দিয়েছিল, সেই সমুদ্রই আবার এগিয়ে এসে নিজের অংশ বুঝে নিল। এটা কেবল একটা শহরের ধ্বংস নয়, এটা একটা সম্পূর্ণ সভ্যতার অহংকারের পতন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটাকে কেবল একটা মহাকাব্যিক ট্র্যাজেডি হিসেবেই দেখা হতো। কেউ ভাবেনি এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে। কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে যখন আর রাও আধুনিক যন্ত্রপাতি নিয়ে সাগরের নিচে নামলেন, তখন প্রত্নতাত্ত্বিক মহলে আলোড়ন পড়ে গেল। হ্যাঁ, পানির নিচে দৃশ্যমানতা খুব কম থাকে। তার মধ্যেও সোনার আর স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে তারা বিশাল পাথরের ব্লক, অর্ধচন্দ্রাকার ইমারত আবিষ্কার করেন। আর সেই ছিদ্রযুক্ত বিশাল পাথরের নোঙরগুলো নির্দেশ করে যে এখানে বিশাল জাহাজ নোঙর করা হতো। পাথরের দেয়ালগুলো প্রমাণ করে যে সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে শহরকে রক্ষা করার জন্য উন্নত প্রকৌশল ব্যবহার করা হয়েছিল। রাও দাবি করেছিলেন যে এগুলোই মহাভারতের দ্বারকা। কিন্তু এখানে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে একটা বড় বিতর্ক আছে। সামুদ্রিক প্রত্নতত্ত্বে কার্বন ডেটিং করা তো খুব জটিল প্রক্রিয়া। সমুদ্রের নিচে স্রোতের কারণে তো বিভিন্ন সময় স্তরগুলো একসাথে মিশে যায়। পাথরের গায়ে শ্যাওলা জমে বয়স নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক তাই।
অনেকেই মনে করেন যে এগুলো হয়তো প্রাচীনকালের অন্য কোনো সাধারণ বাণিজ্য বন্দর ছিল যা প্রাকৃতিক দুর্যোগে তলিয়ে গেছে। আর মানুষ নিজেদের বিশ্বাসের সাথে মিলিয়ে সেটাকে দ্বারকা বলে ধরে নিয়েছে। এসআর রাওয়ের পাওয়া ধ্বংসাবশেষগুলো ঠিক কোন শতকের তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও বিতর্ক চলছে। তবে একটা বিষয় স্পষ্ট, সমুদ্রের নিচে একটা সুপরিকল্পিত নগরী সত্যিই ছিল এবং তা কোনো এক দুর্যোগেই তলিয়ে গিয়েছিল। হ্যাঁ, এই বাস্তব ঘটনাটি হয়তো শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে মহাভারতের বর্ণনায় রূপ নিয়েছে। তার মানে মাটির নিচের পাথর আর কার্বন ডেটিংয়ের ফলাফলের চেয়ে এই হারানো শহরের মিথ বা ধারণার শক্তি অনেক বেশি। মানুষ আসলে সমুদ্রের নিচের পাথরের চেয়ে সেই গল্পটাকেই বেশি বিশ্বাস করতে চায়, যেখানে বলা হয়েছে সমুদ্র একটি অহংকারী সভ্যতাকে গিলে খেয়েছে। দ্বারকা কেবল একটা ভৌগোলিক স্থান নয়, এটা আসলে ক্ষমতার অহংকার আর আধ্যাত্মিক বিনয়ের মধ্যে চিরন্তন এক দ্বন্দ্বের প্রতীক। মথুরার সুরক্ষিত জীবন থেকে সরে এসে সাধারণ মানুষের জন্য নতুন শহর গড়া, আবার সেই শহরের ঐশ্বর্য যখন মানুষের নৈতিকতাকে গ্রাস করল, তখন প্রকৃতির দ্বারা তার ধ্বংস। এই পুরো চক্রটি মানব সভ্যতার উত্থান আর পতনের এক নিখুঁত প্রতিচ্ছবি। মানুষ এখানে পাথরের ধ্বংসাবশেষ দেখতে আসে না, তারা আসে সেই প্রশান্তি খুঁজতে। হ্যাঁ, যা চরম ক্ষমতার মাঝেও বিনয়ী হতে শেখায়। আজকের আলোচনায় আমরা ইতিহাস, পুরাণ আর প্রত্নতত্ত্বের নানা স্তর উন্মোচন করলাম। কিন্তু আলোচনার একেবারে শেষে এসে আমাদের হাতে থাকা সূত্রগুলোর উপর ভিত্তি করে এমন একটা ভাবনার জায়গা তৈরি করতে চাই, যা শুধু প্রাচীন ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ নেই। আধুনিক প্রেক্ষাপটে সেই ভাবনাটা কি হতে পারে? পুরাণ বলছে কৃষ্ণ সমুদ্রদেবতার কাছ থেকে জমি ধার নিয়ে এই নিখুঁত শহর গড়েছিলেন। কিন্তু যখন মানুষ অহংকারী হয়ে উঠল, সমুদ্র তার জায়গা ঠিকই ফিরিয়ে নিল। খুব চমৎকার একটা পয়েন্ট। আধুনিক যুগে আমরাও কিন্তু প্রতিদিন প্রকৃতির বুক চিরে সমুদ্র বুঝিয়ে আমাদের আধুনিক সব স্বর্ণনগরী বানাচ্ছি। ভাবছি প্রযুক্তি আর ক্ষমতার জোরে আমরাই পৃথিবীর নিয়ন্তা। আসলে দ্বারকার এই প্রাচীন কাহিনী আমাদের ভাবতে বাধ্য করে যে প্রকৃতির সাথে মানুষের একটা অলিখিত চুক্তি রয়েছে। একদম। এই চুক্তির শর্ত ভাঙলে, অহংকার সীমার বাইরে চলে গেলে প্রকৃতি সবসময় তার নিজের অংশ নির্মমভাবে ফেরত নেয়। সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া দ্বারকা হয়তো শুধু কৃষ্ণের গল্প নয়, বরং মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং ভয়ঙ্কর পরিবেশগত সতর্কবার্তাগুলোর একটি। এটি সত্যি গভীর এক সতর্কবার্তা, যা বর্তমান সময়ে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা নতুন কোনো দৃষ্টিকোণ থেকে চারপাশকে দেখার সুযোগ করে দেবে। দেখা হবে পরবর্তী গভীর আলোচনায়।